দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠার জন্য এখানে চালানো হচ্ছে চেষ্টা যে ইসলামী ছাত্র শিবির গুপ্ত সংগঠন সমৃদ্ধ বাংলাদেশটাকে কুরে কুরে খাচ্ছিল একটা বড় ধরনের গোষ্ঠী। ভারতীয় আধিপত্যবাদের বাংলাদেশের মূল ব্যবসায়ী হলো আওয়ামী লীগ। এখানে ব্যাপক ভোট কারচুপি, বিশেষ করে সিল মেরে নেওয়া, কেন্দ্র দখল করা, ভোট বাক্স সরিয়ে ফেলা, এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে। এমনকি ভোটের ফলাফল ডিসি অফিসে এসেও চেঞ্জ করা হয়েছে, এই নজিরগুলোও কিন্তু আলোচনায় এসেছে। এখানে যদি দুর্বৃত্তায়ন না থাকতো, এখানে যদি কালো টাকার বাণিজ্য ভোটের সময় না হতো, এই বিষয়গুলো যদি না থাকতো, তাহলে পিয়ারের প্রস্তাব দেওয়াই লাগতো না। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আমরা এই অনুষ্ঠান আলোচনা করে থাকি রাজনীতির বর্তমান অবস্থা এবং আগামীতে কেমন রাজনীতি দেখতে চাই সেই বিষয়ে। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত শেরপুর 1 আসনের এমপি প্রার্থী এবং বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম। আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। রাশেদ, একটু শুরুতেই জানতে চাই যে আসলে আপনার যেটা আমি দেখলাম হাফেজ রাশেদুল ইসলাম, তার মানে আপনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন। মাদ্রাসাতে আসলে বাই ডিফল্ট যারা মাদ্রাসায় পড়ে এরা আসলে শিবিরের সাথে সম্পৃক্ত হয়ে যায়। আপনার ঘটনাটা কি মাদ্রাসায় পড়ার কারণেই শিবিরের সাথে সম্পৃক্ত, নাকি পারিবারিকভাবে বা অন্য কোনোভাবে কীভাবে আপনি শিবিরে যুক্ত হলেন? আমি পারিবারিকভাবে যুক্ত হয়েছি। মূলত আমাদের ফ্যামিলিতে সাংগঠনিক আবহাওয়াটা অনেক আগে থেকে আমি দেখেছি, বা আমি যেটা দেখেছি, আর আমার বাবা মূলত আমাকে দাওয়াত দিয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে যে এটা আরও আগ থেকে, এবং আমার দাদাও সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন, এবং আমরা বংশ পরম্পরায় ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত। সেই দিক থেকে বলা যায় যে একাডেমিকভাবে নয়, মূলত ফ্যামিলিগতভাবে আমরা সংগঠনে এসেছি। আমি ফ্যামিলিগতভাবে আসলে আপনি যেই পর্যায়ে দায়িত্বশীল বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি ছিলেন, এই পর্যায়ে তো আসলে আপনার বাবা মা বা আপনার পূর্বপুরুষ কেউ করে নেই, বাট ওই জায়গাটায় আসা অনেক দায়িত্বশীল আপনাদের দেখেছি যে তারা অল্পতেই ঝরে যায়, বাট আপনার ক্ষেত্রে ব্যতিক্রমটা কি ছিল? এটা তো আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব, এটা আমাকে মেনে নিতে হবে সবার আগে। আল্লাহ রব্বুল আলমিনই সিলেক্ট করেন প্রত্যেকে কে দায়িত্ব পালন করবে, কতটুকু করবে। সেই বিষয়টিকে ফ্যামিলিগতভাবে বা কোনো বংশ পরম্পরার সাথে মেলানোর সুযোগ নেই। মানে বাবা বিরাট বড় দায়িত্বশীল ছিলেন বলে সন্তান দায়িত্বশীল হবেন, এরকম মনে করার তো সুযোগ নেই। ইসলামী আন্দোলনে এরকম কোনো প্র্যাকটিসও আলাদা করে নেই যে আমি শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম, এখন আমার সন্তানকে টার্গেট করে কেন্দ্রীয় সভাপতি বানানো হবে, এরকম কোনো সিস্টেম তো নেই, বা এটার কোনো প্রয়োজনীয়তাও নেই। ব্যক্তি নিজের যোগ্যতা, আমল, এগুলোর ভিত্তিতে দায়িত্ব পালন করবেন, আল্লাহর পক্ষ থেকে এটাই নির্দেশ। একজন আপনি যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি হয়েছেন, কেন্দ্রীয় সভাপতি হওয়ার জন্য আসলে বা শিবিরের দায়িত্বশীল হওয়ার জন্য কী কী গুণাবলীগুলো সবচেয়ে বেশি জরুরি, যেগুলোর কারণে তারা এটি হয় আর কি? এটা হচ্ছে যে দায়িত্বশীল হওয়ার জন্য একজন ব্যক্তিকে অবশ্যই সমসাময়িক বিষয় সম্পর্কে যেমন নলেজ রাখা লাগবে, তার চেয়েও বেশি বা তার জন্য প্রস্তুতিটা, গ্রাউন্ডটাই হচ্ছে যে কোরআন হাদিস সম্পর্কে ধারণা থাকাটা জরুরি। এবং আমি সমসাময়িক জ্ঞানের বিষয়টি সামনে নিয়ে আসলাম এজন্য যে কোরআন এবং হাদিসের বক্তব্যটা, আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশটা এই বর্তমান সময়ের সাথে রিলেট করার যে যোগ্যতাটা, সেটা যারা যত বেশি করবে, আমি মনে করি যে তাদেরই আরও বেশি ভালো দায়িত্ব পালন করার সুযোগ রয়েছে। আপনি মনে হয় পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, বা সব অনার্স মাস্টার সেখানে করেছেন। ইসলামী ছাত্র শিবিরের একটা কথা প্রচলিত আছে যে আসলে এই যে শুরুর দিকের কেন্দ্রীয় দায়িত্বশীলের পরবর্তীতে আসলে যারা দায়িত্বশীল হচ্ছে পরবর্তীতে সেই ম্যাক্সিমাম রাজশাহী ইউনিভার্সিটির, এটার কি আসলে কোনো ধরনের কোরামিংয়ের মাধ্যমে এখানে আসা, নাকি আসলে সেইখানেও তাদের নিজস্ব যোগ্যতার ভিত্তিতেই? এইখানে বিষয়টি এরকম নয়। এটা আসলে ইসলামী ছাত্র শিবির যে আদর্শ, যে চেতনা লালন করে, ইসলামী আদর্শ, এখানে তো এরকম করে আলাদা করে কোনো কোরাম, কোনো জোর জবরদস্তির কোনো সুযোগ নেই, কোনো ম্যানিপুলেশনের সুযোগ নেই। আমি বলবো যে এটা স্বাভাবিকভাবেই ঘটেছে। হয়তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলরা নানান দিক থেকে অ্যাডভান্স ছিল, বা ওই সময়কার পরিস্থিতির জন্য তিনি ফিট ছিলেন বলে তাকে দায়িত্বশীল হিসেবে এগিয়ে আসতে দেখা গেছে। বাকিরা হয়তো জ্ঞান, গরিমা, অন্য সকল দিক মিলিয়ে হয়তো তারা আসতে চান নাই, এজন্য আসেন নাই, এরকম হতে পারে। একটা বিষয় যে আপনি যেটা বলছিলেন যে দায়িত্বশীল হওয়ার জন্য আসলে কোরআন হাদিস সমসাময়িক প্লাস কোরআন হাদিসের জ্ঞানটা অনেক বেশি জরুরি।
এই যে কেন্দ্রীয় দায়িত্বশীল হওয়ার পরে এখান থেকে দেখা গেছে কয়েকবারই আপনাদের কেন্দ্রে এক ধরনের ভাঙন তৈরি হয়েছে বা সেপারেশন হয়েছে। এটা আসলে এই যে এতদিন তাদের দীর্ঘ প্র্যাকটিস, এই প্র্যাকটিস থেকে আসলে এটা কিভাবে এই এই আকারটা ধারণ করে? এখানে আমি এটাকে ভাঙন হিসেবে দেখছি না। আমি ব্যক্তিগতভাবে এটা খুব সিরিয়াসলি মনে করি যে এটা ভাঙন নয়। আমি বলবো যে এটা হচ্ছে একটা মতের ভিন্নতা, চিন্তার ভিন্নতা, বা এটাকে একেবারে মতের ভিন্নতা বলতে ইসলাম থেকে সরে যাওয়া বিষয়টা এরকম নয়। তার দৃষ্টিভঙ্গির ভিন্নতা, তিনি কিভাবে দেখছেন বিষয়টা, তিনি কিভাবে করতে চান, হয়তো তার সাথে মিলছে না, এজন্য তিনি হয়তো একটু ভিন্ন জায়গায় গিয়েছেন, ভিন্ন প্ল্যাটফর্মে গিয়েছেন। আমি কিন্তু আপনাকে হলফ করে বলতে পারি যে ইসলামী ছাত্র শিবিরের সাথে যারা সম্পৃক্ত হয়েছিলেন, জেনে শুনে দায়িত্ব পালন করেছেন, তারা কেউ ইসলামী চেতনা থেকে দূরে সরে গেছেন এরকম নয়, বরঞ্চ আরও বেটার দায়িত্ব পালনের জন্য তারা চেষ্টা চালাচ্ছেন। তো সেই দৃষ্টিকোণটাকে সামনে রাখা যেতে পারে অবশ্যই। একটা বিষয় হলো যে ধরেন শিবিরের ছাত্ররা আসলে অনেক বেশি মেধাবী হয়। আপনার কি মেধাবীদেরকে বেছে বেছে টার্গেট করে ছাত্র শিবির করার, নাকি আসলে আপনাদের ছায়াতলে এসে বা আপনাদের ইয়াতে এসে সংস্পর্শে এসে তারা মেধাবী হয়? দুটোই দুটোই আপনাকে খেয়াল করতে হবে যে ইসলামী ছাত্র শিবির যখন একজন ছাত্রকে টার্গেট করে, আপনারা ছাত্র শিবিরের গঠনতন্ত্র বা যেটা কর্মপদ্ধতি এবং সংগঠন পদ্ধতি আছে বা সংবিধান আছে, সেখানে দেখেছেন যে মেধাবী ছাত্র এক নম্বরে টার্গেটকৃত ছাত্রের গুণাবলীতেই তারা প্রথমে রেখেছে যে মেধাবী ছাত্র, বুদ্ধিমান ও কর্মঠ, চরিত্রবান, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন, সমাজে বা শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাবশালী। এরকম পাঁচটা মূল মূল বিষয়কে সামনে রেখে একজন ছাত্রের সাথে যোগাযোগ করা হয়। এটা যেমন একদিকে, আবার এখানে আসলে ইসলামী ছাত্র শিবিরের যে অনন্য পদ্ধতি, রিপোর্টিং সিস্টেম, একজন ব্যক্তিকে মনিটরিং করার যে সুন্দর সিস্টেম, তাকে তদারকি করছেন দায়িত্বশীলরা, এই সিস্টেমের মধ্যে আসার কারণে সে তার মেধা যা আছে, প্রতিভা যা আছে, এটা বিকাশ করার আরও মানে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার সুযোগ পাচ্ছে, লালন করার সুযোগ পাচ্ছে। আমি বলবো যে দুইটা দিকই গুরুত্বপূর্ণ। আমরা আসলে এবার আসি আপনার জুলাই আন্দোলন। জুলাই আন্দোলনের প্রায় 1 বছর হলো কিছুদিন আগেই আন্দোলন শুরুর। এই যে জুলাই আন্দোলনের যে প্রেক্ষাপট, আপনি 2022 সালে ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। এই জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে আসলে আপনার সম্পৃক্ততা কোন ফরম্যাটে এসে আপনি এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন, বা আদৌ কি আপনার এই সম্পর্ক ছিল কিনা? জুলাই আন্দোলনটাকে তো আলাদা করে একটা জুলাই মানে 2024-এর শুধু জুলাইকে কি বলে স্পেসিফাই করার সুযোগ নেই। এটা একটা ধারাবাহিক দীর্ঘদিনের একটা আন্দোলন। আমি বলবো যে 2006 সালের 28 অক্টোবরে যে লগি বৈঠার তাণ্ডব হয়েছিল, সেখানকার পরিস্থিতির পর বাংলাদেশ যে পথ হারালো, এরপরে যখন নতুন করে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো এবং পিলখানা হত্যাকাণ্ড ঘটলো, সেই সময়ের পরবর্তীতে বাংলাদেশে একটা আওয়ামী রেজিমের এগেনস্টে আন্দোলন গড়ে ওঠে। সেই আন্দোলনটা ধারাবাহিকভাবে এই জুলাই পর্যন্ত এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশা, বুদ্ধিজীবী, নানান মতের, নানান চিন্তাধারার, নানান ঘরানার মানুষরা কিন্তু এই আন্দোলনে সম্পৃক্ত ছিল। তা আমি বলবো এই জন্য যে শুধুমাত্র এই জুলাইটাকে 2024-এর জুলাইয়ের মধ্যে সম্পৃক্ত করার মানে স্পেসিফাই করার সুযোগ নেই। আমরা এই দীর্ঘ আন্দোলনের সাথে ছিলাম, জুলাইয়ের সাথে এসে মিশে একাকার হয়ে গেছি। ছাত্র জনতার সকলকে এক করার একটা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল, আমি বলবো যে সেটা জুলাই এসে পূর্ণতা পেয়েছে, সেখানে অংশগ্রহণ করেছি। জুলাইয়ের সম্ভবত 13 তারিখ আপনি আপনি সহ কয়েকজন গ্রেপ্তার হয়েছিলেন। আমরা 18 তারিখ রাতে 18 তারিখ রাতে গ্রেপ্তার হয়েছিলেন। তো 18 তারিখ রাতে গ্রেপ্তার হওয়ার পরে কয়েকদিন আপনাদেরকে আসলে আদালতে সমর্পণ করে নাই। এই সময়টা আসলে আপনাদের কোথায় কিভাবে কেটেছে? আচ্ছা, মূলত 9 দিন আমাদেরকে গুম করে রাখা হয়েছে। এটা হলো যে আমাদেরকে কাউন্টার টেরোরিজম ইউনিট, যেটা সিটিটিসি, তারা আমাদেরকে গ্রেপ্তার করে এবং তারা তাদের যে অফিস আছে, ডিবি অফিস, যেটা আপনি মিন্টো রোডে দেখবেন, সেই ডিবি অফিসের শুরুতে ঢোকার সময় ডান পাশে একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের 7 তলায়, যদিও সেটাকে আয়নাঘর হিসেবে উত্থাপন করা হয়েছে, মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি পরবর্তীতে, সেখানে আমাদেরকে রাখা হয়েছে। 9 দিন এখানে গুম করে রাখার পর আমাদেরকে এরপরে ধানমন্ডিতে নিয়ে গিয়ে মিডিয়াতে ফোকাস করা হয়েছে, গ্রেপ্তার করা হলো আজকে, এরকম বলা হয়েছে। তো এই সময়টা আসলে আপনাদের কেমন কেটেছে? বা এটা তো মূলত একটা বিরাট বড় ধরনের ইন্টারোগেশন পিরিয়ড। এখানে প্রতিনিয়ত জিজ্ঞাসাবাদ, বলা যায় যে মেন্টাল টর্চার, শারীরিক টর্চারটা আমার উপর সরাসরি এই 9 দিনে ঘটেনি, শুরুতে হয়েছে, অর্থাৎ গ্রেপ্তারের সময় হয়েছে, কিন্তু এখানে ব্যাপক বড় ধরনের চাপ
ছিল এবং তাদের একটা ইন্টেনশন ছিল যে জুলাই আন্দোলনে ইসলামী ছাত্র শিবিরের যে অংশগ্রহণ সেটাকে আইডেন্টিফাই করার জন্য, সেটাকে বিস্তারিত জানার জন্য আমি শিবিরের একজন সাবেক সভাপতি হিসেবে তাদের জন্য একটা ক্লু, সেই দৃষ্টিভঙ্গিটাকে তারা সামনে রেখে আমাকে ইন্টারভিউ করেছে। বিভিন্নভাবে এটা শোনা গেছে যে এরকম যে 13 তারিখ বা 14 তারিখ এরকম মনে একটা আপনারা সমন্বয়কদের সাথে একটা মিটিং করেছিলেন, বা মিটিংয়ের পরবর্তীতে আসলে আপনাদেরকে টার্গেট করা হয়েছে, এরকম আসলে এটার ভিতরে সত্য থেকে যে মিটিংয়ের এই আন্দোলন বাস্তবায়ন করতে গিয়ে? না, তা তো বটেই। আমরা তো পরপর অনেকগুলো মিটিং করেছি বা ধারাবাহিকভাবে আন্দোলনটাকে কীভাবে পূর্ণতা দেওয়া যায়, এক দফা পর্যন্ত নিয়ে যাওয়া যায়, এই ধরনের বিষয় নিয়ে তো অনেকবার বসা হয়েছে সাংগঠনিক সার্কেলে, কিন্তু জেনারেল স্টুডেন্টদের সাথে, সাংগঠনিক প্ল্যাটফর্ম থেকে গিয়ে জেনারেল স্টুডেন্টদের সাথে একাকার হওয়ার লক্ষ্যে। তো সেই বিষয়টিকে তারা আইডেন্টিফাই করার জন্য চেষ্টা চালিয়েছে। তো এই যে এক বছর, জুলাইয়ের এক বছর আসলে আপনারা যে আন্দোলন করেছেন, আপনি একটা কথা বলেছেন 2006 সালে 28 অক্টোবর মাধ্যমে পথ হারিয়েছে বাংলাদেশ। 24 আন্দোলনে সেই পথ হারানো পথে কি মানে সঠিক পথে কি যাচ্ছে বাংলাদেশ? আমি বলবো যে অবশ্যই যাচ্ছে। কমপক্ষে হাসিনার যে ফেসিবাদ রেজিম, সেই রেজিম থেকে বাংলাদেশকে এখন পর্যন্ত আপাতত মুক্ত করা গেছে। এখন আমাদের টার্গেট হচ্ছে যে এই মুক্ত বাংলাদেশকে একটা ট্র্যাকে তুলে এটাকে রান করা। তো সেই জায়গায় আমরা জামাত ইসলামের পক্ষ থেকে কাজ করে যাচ্ছি। প্রত্যেক সংগঠনই এখানে দেখবেন যে যারা জুলাই গণ অভ্যুত্থানের স্টেক, তারা প্রত্যেকে কিন্তু প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি মনে করি যে এখানে সবচেয়ে বড় যেটি বিষয়, একটি আলোচনা কিন্তু শুরুতে ছিল, আপনারা খেয়াল করেছেন কিনা, এখনও আছে, সেটা হলো একটি ইনক্লুসিভ বাংলাদেশের চেয়েও আমি মনে করি যে ইনক্লুসিভ আন্দোলন, যেটা সামগ্রিক আন্দোলন, সবাই ঐক্যবদ্ধ আন্দোলন, সেটা যদি আমরা করতে পারি বা সেটার উপর টিকে থাকতে পারি, আলটিমেটলি আমরা তো অবশ্যই সফল হব ইনশাআল্লাহ। তো এই যে ইনক্লুসিভ আন্দোলন কথা আপনি বলছেন, শুরুর দিকে এটা ছিল, এখন কি ইনক্লুসিভ আন্দোলনটা আছে বলে আপনি মনে করেন? আছে, হয়তো কিছু কিছু বিষয় নিয়ে দ্বিমত থাকতে পারে, কিছু কিছু বিষয় এদিক সেদিক হয়েছে। আসলে তো আমরা মানুষ, সবাই মানুষের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকবে। এর অর্থ এই নয় যে এটা শেষ হয়ে গেছে, এটা নিঃশেষ হয়ে গেছে বা এটা ধূলিসাৎ হয়ে গেছে। এরকম হতাশা যদি লালন করতাম আমরা, তাহলে তো জুলাই গণ অভ্যুত্থান বা কি বল 5 আগস্ট করতো না। হাসিনার মতো এত ক্ষমতাশালী একটা রেজিমকে পুরোপুরি ধূলিসাৎ করে দেওয়া এটা সম্ভব হতো না। আশাবাদী আমরা। আপনি আশাবাদী মানুষ, কিন্তু এই যে 5 আগস্টের পরে আসলে ওই সময় শিবিরের দায়িত্বশীলরা সরাসরি, যারা মহানগরীর বা অন্য জায়গায় ছিলেন তারা সরাসরি অংশগ্রহণ, মানে সামনে নাম ফুটিয়ে অংশগ্রহণ করেছেন, বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখান থেকে আন্দোলনটা শুরু হয় এখানে আসলে শিবিরের ওইভাবে কোনো নেতা সামনে আসে নাই। আন্দোলনের পর আমরা সেটা দেখেছি। এই যে এখন এগুলা নিয়ে যে বিভিন্ন ধরনের কথা হচ্ছে, গুপ্ত শিবির, গুপ্তচর, বিভিন্নভাবে, এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? না, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের অংশগ্রহণ নাই, এটাতে কি এখন বলার সুযোগ আছে? এটা সুযোগ নেই। কেননা ইসলামী ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সভাপতি সাদিক কায়েম সহ অন্যান্য সকল দায়িত্বশীলরা সরাসরি অংশগ্রহণ করেছে, সেটার ফুটেজ আছে, ছবি আছে, সাক্ষাৎকার আছে, নানাবিধ বিষয় আছে আর কি। তো এটাকে তো আপনি মানে বাদ দিয়ে, মাটি চাপা দিয়ে, ধামা চাপা দিয়ে তো এগিয়ে যেতে পারবেন না। এখন একটি দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠার জন্য এখানে চালানো হচ্ছে চেষ্টা যে ইসলামী ছাত্র শিবির গুপ্ত সংগঠন। তো গুপ্ত তো সবাই ছিল, পরিস্থিতি এমন ছিল যে তখন ছাত্রলীগ ছাড়া অন্য কোনো দল, অন্য কোনো মতকে তো কখনোই বাড়তে দেওয়া হয়নি। বরঞ্চ আপনি ছাত্রদল হিসেবে, ছাত্র শিবির হিসেবে বা অন্য কোনো এরকম সংগঠন হিসেবে আন্দোলনকামী হলেন মানেই আপনার আন্দোলনটাকে যে কোনো উপায়ে দমিয়ে দেওয়ার চেষ্টা চালানো হবে। আমি তো বলবো যে আন্দোলনটাকে সফল করার লক্ষ্যেই এই প্রত্যেক রাজনৈতিক মানে ছাত্র সংগঠনগুলো নিজেদের মূল পরিচয়টাকে একটু আড়ালে রেখে সফলতার দিকে যাওয়ার জন্য চেষ্টা চালিয়েছে। এটা তো বড় বড় ধরনের একটা স্যাক্রিফাইস, এটা বড় ধরনের একটা উদ্যোগ। তো এটাকে যদি আলাদা করে কোনো টার্ম দিয়ে অবমাননা করা হয়, এর বিচারও কিন্তু এক সময় জাতি করবে ইনশাআল্লাহ। আপনাদের সাথে আসলে যারা আপনারা একত্রে আন্দোলন করেছেন, সমমনা যে দলগুলো, সেটার আসলে ওই ছাত্র সংগঠন বা ওই দল থেকে বিভিন্ন সময় শোনা যাচ্ছে যে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ওই সময় তৎকালীন সভাপতি সাদিক কাইয়ুম বা বর্তমান সভাপতি ফরহাদ সাহেব, ওনারা আসলে ছাত্রলীগের ব্যানারে দীর্ঘদিন আন্দোলন করেছেন, পরবর্তীতে এসে এখন আসলে শিবির
হিসাবে তাদের আবির্ভূত হয়েছে বলছেন। একই সাথে আসলে ওই যে ছাত্রলীগের সময়ের যে আন্দোলন, এই আন্দোলনে হেলমেট বাহিনী সকল কিছু আসলে দায়ভার ওনাদের উপর চাপানো হচ্ছে। এইটার বিষয়ে আসলে আপনি কীভাবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন। এটা তো প্রমাণ করতে হবে। শুনেন, বাংলাদেশে একটা কমন ব্যাপার আছে, অভিযোগ করে দিলাম একটা, বলে দিলাম একটা, কি বলে আমাদের ঐতিহ্যবাহী ঘটনা একটা, মাহবুব আলম সালেহী, ব্যারিস্টার মাহবুব আলম সালেহী এখন, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার ডিপার্টমেন্টের শিক্ষককে ডক্টর তাহেরকে হত্যা করেছে। এই মর্মে মামলা হয়েছে, তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ইত্যাদি ইত্যাদি হয়ে গেছে। এটা যে পরিমাণ ফলাও করে প্রচার করা হয়, মাহবুব আলম সালেহী যে বেকসুর খালাস পেলেন সেটা কিন্তু প্রচার নাই। এটা হলো আমাদের দেশের ক্রাইসিস। যেভাবে ফলাও করে বলা হচ্ছে যে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সভাপতি সাদিক কায়েম, এখন যিনি সভাপতি আছেন ফরহাদ, তারা দুইজন ছাত্রলীগ করতেন, এটা বলে দেওয়া হলো, কিন্তু তার প্রমাণ করার জন্য যথেষ্ট এভিডেন্স দরকার, সেটা দেখানো হচ্ছে না। এক, আবার ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে স্টেটমেন্ট দিয়ে চ্যালেঞ্জ করে তার এগেনস্টে বক্তব্য দেওয়া হলো, সেটার প্রচার প্রপাগান্ডা কিন্তু মানে প্রচার হচ্ছে না তেমন। আমি বলবো যে এটা মিডিয়ার একটা বড় ধরনের কারসাজি, বড় ধরনের একটা মিডিয়া বাণিজ্য। এটা থেকে বাংলাদেশকে যদি উত্তরণ করা না যায়, এই মিডিয়ার দৌরাত্ম্য থেকে বাংলাদেশকে যদি হেফাজত করা না যায়, তাহলে দেখবেন যে আগামী দিনে জুলাই গণ অভ্যুত্থান যেটা হয়েছে, 5 আগস্টটাকেই মিথ্যা প্রমাণিত করার জন্য মিডিয়া উঠে পড়ে লাগবে। এটা তো আসলে মিডিয়ার কোনো তৈরি না। এটা তো ধরেন যে এই ছাত্র সংগঠনগুলো আপনারা একসাথে আন্দোলন করেছেন, যৌথ আন্দোলন, তাদের বক্তব্য জাস্ট মিডিয়া প্রকাশ করতেছে। এটা মিডিয়ার আসলে দায়ভারটা কোথায়? তাদেরকে কেন আপনি স্পেস দিবেন? তারা একটা মিথ্যা প্রচার করতে চাইবে, বলতে চাইবে, সেই মিথ্যাটাকে কেন আপনি প্রোটেস্ট করবেন না? মিডিয়া কি শুধুমাত্র দেখে যাওয়ার মাধ্যম? অবশ্যই মিডিয়াকে সত্য ন্যায় খুঁজে বের করতেও তো হবে। করবে কিনা আমি কি নিঃসন্দেহে। আমি মিডিয়া সম্পর্কে তো বেশি জানি না, আপনার মিডিয়া ব্যক্তিত্ব এটা হওয়ার কথা বলে মনে করি। তো একটা বিষয় আপনি যে মাহবুব আলম সালেহর কথা বলছিলেন, যে ওনার তো আসলে যাবজ্জীবন হয়েছিল, তো এইটা যে আসলে উনি বেকসুর খালাস হয়েছেন, যে প্রক্রিয়াটা সেটা কোন পর্যায়ে এসে আসলে উনি বেকসুর খালাস উনি হয়েছেন? ওই সময়ই মানে প্রায় বছর খানেকের পরে তিনি, মামলাটা হয়েছিল কত সালে এটা? আই থিঙ্ক এটা 2007 সাল বা 6 সাল এরকম আর কি, আমি ভুলে গেছি। হ্যাঁ 2000। জি, তো এটা ওনার মানে খালাস হওয়ার ইয়েটা কি ওই রাজশাহী ইউনিভার্সিটিতে উনি দায়িত্বশীল থাকাকালেই তার খালাস হয়েছে। অথচ দেখুন যে এখন পর্যন্তও এই ঘটনাটাকে প্রচার করা হয় না। আপনি আসলে শুরু থেকে বলছিলেন, মানে শুরুর দিকে একটু, যে এক দফা আন্দোলন থেকে এই মানে জুলাই আন্দোলনকে আপনারা এক দফা রূপ দেওয়া পর্যন্ত বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আপনারা মিটিং করেছেন, মানে সংগঠনের বাইরে গিয়ে পরিচয়টাকে ইয়ে করে। তো এই যে এক দফার আন্দোলন, এই এক দফা আন্দোলনতে আসলে এখন বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে, এক একজনকে আসলে ওইটার মেন্টর বা ওইটার ঘোষক মনে করছে। আপনি আসলে এই যে শুরু থেকে আন্দোলনের সাথে সম্পৃক্ত, আপনি আসলে এটাকে কিভাবে দেখছেন? আমি একজন এটার স্টেক বা এটার একজন কর্মী, সহযোগী মনে করি নিজেকে। আমি এখানে ক্রেডিটও দাবি করি না, আমি এটা ফিল করি না যে এটা দাবি করা উচিত। এই যে এখন ধরেন আপনি এইটাও দাবি করেন না আপনারা স্টেক হোল্ডার, বাট স্টেক হোল্ডার দাবি করি, স্টেক হোল্ডার দাবি করেন, বাট এগুলো এক দফার যে আমি ঘোষক, এটার মালিক, আমি এটার ঘোষক, এরকম কিছু আমি দাবি করি না। মানে আপনি আমি মনে করি যে এটা সবার আমাদের সম্মিলিত প্রচেষ্টা। শহীদদের, আহতদের, যোদ্ধাদের সাথে অবমাননা হবে। এটা ঘোষণা করা মানে যে আমি এটার সবকিছু ওনার, এটা মনে করার সুযোগ নাই। এখানে একেবারে একজন রিকশাওয়ালা যার সালাম দেখছেন না আপনারা, তার ভূমিকাটাকে আপনি যদি কোনো ছোট করে দেখেন, আমি মনে করি যে এটা আমাদের জন্য বিরাট বড় ধরনের হিপোক্রেসি হবে। তো সুতরাং সেখানে আমি কেন ওনার দাবি করব? ইসলামী ছাত্র শিবির এখন পর্যন্ত এটা দাবি করে নাই, আমরা দেখেছি মিডিয়াতে। জামাত ইসলামীও দাবি করে নাই। এই 2 দিন বা 2-3 দিন ধরে সাম্প্রতিক মানে মিডিয়া, আসলে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক একটু আলোড়ন সৃষ্টি হয়েছে প্রোফাইল লাল করা। এই যে লাল প্রোফাইল, সেখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি বলেছেন যে এটার আইডিয়াটা আসলে তার থেকে দেয়া। আবার তিনি দিয়েছেন, এটা তিনি বলে ফেলেছেন, এটা তো অন্যায় হতে পারে না। সেটা এনসি মানে ওই যে ছাত্র আন্দোলন বা কি এনসিপির যে ছাত্র সংগঠন, তার যে ঢাকা ইউনিভার্সিটির সভাপতি আবু বকর, সে কিন্তু বলছেন যে এটার আবার ছাত্র দলের যে কেন্দ্রীয় সেক্রেটারি নাসির, তাকে সে আসলে এই আইডিয়াটা দিয়েছেন। আজকে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সভাপতি রিফাত রশিদ, সে আসলে বলেছে যে ফরহাদ সাহেবের এখানে কিছু ভূমিকা আছে, বাহিরে আসলে অন্যটা। আসলে এই সব ছাত্র দলের সেক্রেটারি যিনি নাসির, সাধারণ সম্পাদক, এটা আবু বকর বলেছে যে, তো তার প্রোফাইল গিয়ে দেখলেই তো হয়। এখন পর্যন্ত তো সেগুলো থাকার কথা, তার প্রোফাইল। আমি গত
কালকে একটা ভিডিও দেখলাম আর কি, প্রোফাইলগুলো যদি সত্য হয়ে থাকে, ভিডিওটা ফেক না হয়ে থাকে, তাহলে তার প্রোফাইলে কোনো লালের চিহ্নই নাই। এখন হয়তো অন্য কোনোভাবে অন্য কোনো আইডি থেকে তিনি করেছেন কিনা, হতে পারে। তো এই যে আইডিয়াটা আসলে কার? এখন এটা আমি জাজ করতে পারবো না, বা বলবো যে আমার জাজ করার এটা উচিত নয়। আমার মনে হয় যে এখন মিডিয়া আছে, ছাত্র সমাজ, তরুণ সমাজ দেখছে বিষয়টা, কারা এটা প্রথম দিয়েছে সেটা তাদের কাছে কিন্তু অবশ্যই ফুটে যাচ্ছে, সেটা বের হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি একটা কথা বলছিলেন যে আসলে এই যে জুলাই আন্দোলনটা, এটা সর্বশ্রেণীর মানুষের সমন্বিত আন্দোলন। সমন্বিত আন্দোলন। এই আন্দোলনে আসলে এটা হচ্ছে, এর মধ্যে যারা এখন পর্যন্ত চোখ শুনুন, হারিয়েছে, যারা আমি শহীদ আপনাকে হয়েছে। বলি, আমাকে গ্রেপ্তার করার পর অন্তত পক্ষে 4 দিন শুধু এই একটা টপিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে এটা শুধু শিবির করেছে। আমি বলেছি যে না, এটা শুধু শিবির করেনি, শিবির একা করতে পারে না, এটা এই আন্দোলনের স্পিরিটটাই ছিল এরকম। এখানে কোনো একক দল ক্রেডিট নেবে না, কোনো একক দল এসে সামনে দাঁড়িয়ে যাবে না ব্যানার নিয়ে, এটাই ছিল এই আন্দোলনের মূল চেতনা। তো সেটাকে আলাদা করে তো বলার সুযোগ নেই। এখন যদি কেউ বলে থাকে, এখন অনেকের বক্তব্য শুনছি যে তারা এটা করেছেন, ওটা না করলে হতো না, এটা যদি বলে থাকেন ওনারা, তো ওনার মুখে তো লাগাম টানা আমার সক্ষমতা নাই। প্রত্যেকের মুখ আছে নিজেদের কথা বলার। তো যেটা বলছিলেন যে সবার সম্মিলিত প্রচেষ্টা আসলে জুলাই আন্দোলনটা সফল হয়েছে। তো এখন আসলে আমরা যেটা চোখে দেখছি যে এই যে মানে আহত যারা ছিল, যারা নিহত হয়েছে তারা তো গেছেই, যারা আহত হয়েছে বা পঙ্গুত্ব বরণ করেছে, কারো কান নাই, কারো চোখ নাই, কারো নাক নাই, এক একজনের অঙ্গহানি হয়েছে, এদের চিকিৎসার আসলে ওইভাবে যথার্থভাবে তারা চিকিৎসা পাচ্ছে না। সবাই রাজনৈতিক দলগুলো তার আগামীর যে নির্বাচনী ভাবনায় আসলে ব্যস্ত। বাংলাদেশ জামায়াত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির এই জায়গাটাতে আসলে কিভাবে তাদেরকে সাপোর্ট দিচ্ছে বা তাদের কিভাবে? ধন্যবাদ, আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে এসেছেন। বলা যায় যে আমাদের হৃদয়ের টপিক এটা। মানে বাংলাদেশ যদি জুলাই যোদ্ধাদের, জুলাই আহত পঙ্গুত্ব বরণকারীদের, শহীদ পরিবারের ব্যাপারে যদি উদাসীন হয়, আমি বলবো যে মানে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ধরনের গাদ্দারি হবে এটা। যাদের হাত ধরে আমরা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করলাম, তাদেরকে আমরা অস্বীকার করছি। এবং এটাকে সামনে রেখেই কিন্তু আপনার সাথে একটা কারেকশন দিচ্ছি, সকল রাজনৈতিক দল নির্বাচনী উদ্যোগ নিচ্ছে, জামাতও নিচ্ছে, বাট জামাত শুধুমাত্র নির্বাচনী কাজে নেমে আছে, কাজ করছে, বিষয়টা এরকম নয়। বরঞ্চ এ যাবৎ পর্যন্ত, আমি এটা বলার জন্য বলছি না, আপনি হয়তো পরিসংখ্যান নিলে জানতে পারবেন, জামাত সকল শহীদদের ওন করেছে, সকল শহীদদের তথ্য কালেক্ট করার জন্য এখনো পর্যন্ত চেষ্টা অব্যাহত রেখেছে। সকল আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য জামাতের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এবং সেটা বাস্তবায়ন অলরেডি চলমান। যে কেউ চিকিৎসার খবর, মানে অসুস্থতার খবর জানালেই আমরা সেটা চিকিৎসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং আপনি জানেন যে জামাত ইসলামী খুবই সামান্য যদিও অ্যামাউন্টটা, 3 লাখ টাকা করে প্রত্যেক শহীদ পরিবারকে ইতোমধ্যে ডোনেট করেছে। তার মানে জামাত ইসলামী কিন্তু এই কার্যক্রমটা তাদের রেগুলার কার্যক্রমের পাশাপাশি অব্যাহত রেখেছে। এখন এরকম নয় যে জামাত নির্বাচন নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেছে, এজন্য এদের দিকে আর তাকানোর সুযোগ নেই। জামাত এটা মনেই করে না। ইসলামী ছাত্র শিবিরও কিন্তু একইভাবে এই সকল আহত পঙ্গুত্ব বরণকারীদের ওন করেছে এবং এদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য শিবিরের পক্ষ থেকে নানাবিধ ভূমিকা রাখা হয়েছে। এখন বলতে পারেন কি এটা কি শুধু শিবির একাই রেখেছে? না, অনেকেই রেখেছে এই ভূমিকা। এই পয়েন্টে সবাই একমত। এবং আসলে যে সংস্কারের আলোচনা বর্তমানে চলছে, অন্যতম সংস্কার হচ্ছে যে জুলাই বিপ্লবের সাথে, গণ অভ্যুত্থানের সাথে যারা সম্পৃক্ত, আহত পঙ্গুত্ব বরণকারী, তাদের সবার পুনর্বাসন, চিকিৎসা, এই সব কিছু নিয়ে কিন্তু কথা চলছে। সুতরাং এইটাকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে বক্তব্য দিয়ে ম্লান করে দেওয়া যাবে না। এই শহীদরা, এই আহত পঙ্গুত্ব বরণকারীরা, যোদ্ধারাই আমাদের সম্বল। একটা বিষয় খুব আলোচিত এখন, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন আড্ডায় বসলে শোনা যায়, 71 সালে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ চায় নাই। তারা বাংলাদেশের এই যুদ্ধের বা বাংলাদেশ স্বাধীনের বিপক্ষে ছিল। 24-এর আন্দোলন, এটাতে জামাতের ভূমিকাটা সবচেয়ে বেশি ছিল। তো এইটা কি আসলে জামাত ইসলাম 71 দিয়ে 24কে, মানে 24 দিয়ে 71কে নতুন রূপ দিতে চায়, সেটা এমন কিনা? না, এরকম করে আলাদা করে কোনো টার্গেট করে আমরা 71-এ ভুল করেছি, সুতরাং 24-এ শুদ্ধ করে আমরা সেটাকে মুছে ফেলবো, এরকম মনে করার সুযোগ নেই। এটার নাম তো ইতিহাস হতে পারে না।
ইতিহাস হচ্ছে যা ঘটে গেছে। তো সুতরাং 24-এর আন্দোলনটা আর 71-এর আন্দোলনটা ভিন্ন ভিন্ন বিষয়, যদিও কিছু বিষয় রিলেট আছে এখানে। 71-এর আন্দোলনে মুক্তিযুদ্ধে জামাত ইসলামী অংশগ্রহণ করে নাই, বরঞ্চ জামাত ইসলামীর বিরুদ্ধেও অংশগ্রহণ করেছে। অংশগ্রহণটা কি? সমর্থন জুগিয়েছে পাকিস্তানি চিন্তাধারার। তো সেই বিষয়টি সময়, পরিস্থিতি, প্রেক্ষাপট সেই সময়কার জন্য জামাত সঠিক মনে করেছে। এরপরে সেটাকে বর্তমান বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর জামাত ইসলামী তার অবস্থানও ক্লিয়ার করেছে বারবার। সেটা সেই একেবারে 70-এর দশক থেকে শুরু করে অদ্যাবধি জামাত ইসলামী কিন্তু বলে যাচ্ছে যে সেই সময়কার ভূমিকাটা সেই সময়ের জন্য জামাত সংগঠন সঠিক মনে করেছিল। এখনকার বর্তমান সংগঠন সেটা মনে করে না যে সেই সময়ের কি বলে অবস্থানটাকে এখন পর্যন্ত টেনে নিয়ে আসার দরকার আছে, বা তারা মনে করে না যে জামাত ইসলামী এখনও সেই স্ট্যান্ডে আছে, বাংলাদেশকে ওন করে না বা বাংলাদেশকে এখনও ভুল মনে করে। এটা কিন্তু জামাত ইসলামী এখনও পর্যন্ত কখনোই বলে নাই, বা এর বিরুদ্ধে শক্ত অবস্থান কিন্তু জামাত বারবার নিয়েছে, বলেছে। আর 24-এর আন্দোলনটা একেবারেই ভিন্ন প্রেক্ষাপট। নতুন একটি বাংলাদেশের স্বপ্ন আমরা সবসময় দেখি, একটা সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন সবসময় দেখি, কিন্তু এই সমৃদ্ধ বাংলাদেশটাকে কুরে কুরে খাচ্ছিল একটা বড় ধরনের গোষ্ঠী, এবং শুধুমাত্র তারা এটাকে মানে কি বলে সিম্পলি অ্যাটাক করেছে এরকম নয়, এটাকে পুরোপুরি নিঃশেষ করে দেওয়ার জন্য, এই দেশটাকে নিঃশেষ করে দেওয়ার জন্য, পার্শ্ববর্তী একটা দেশের হাতে তুলে দেওয়ার জন্য যাবতীয় আয়োজন করেছিল। তো জামাত ইসলামী 1971 সালে যে টপিকে, অর্থাৎ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চিন্তাকে সামনে রেখে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল, এই এখনও পর্যন্ত 24 আন্দোলনের বিষয়টি কিন্তু একই জায়গায় পৌঁছেছে। এটা শুধু জামাত ইসলামীর একার নয়, সকল রাজনৈতিক দল এখন পর্যন্ত এই পয়েন্টে একমত যে তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, এবং ভারতীয় আধিপত্যবাদের বাংলাদেশের মূল ব্যবসায়ী হলো আওয়ামী লীগ। মানে এটা কি তাদের কোনো, বাংলাদেশ থেকে তাদের কোনো ট্রেডিং প্ল্যাটফর্ম ভারতের ট্রেডিং তো সেটা তো অনেক আগেই হয়ে গেছে, আরও যে বাকি ছিল যে বিষয়গুলো সেগুলোও তারা বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে গেছে, এখনো পর্যন্ত চালাচ্ছে। তো এই যে 1971 সালে আপনি যেটা বলছিলেন যে জামাত ইসলামের সেই সময়ের অবস্থান এখনকার অবস্থান দুইটা আসলে পরিবর্তন হয়েছে। ছাত্র শিবিরের সাবেক একাধিক কেন্দ্রীয় সভাপতি এই দায়ে অভিযোগে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আপনি একজন সাবেক সভাপতি হিসাবে সেটাকে আসলে কিভাবে এখন মূল্যায়ন করবেন? এটাকে আপনাকে একটু কারেকশন দিচ্ছি, সেটা হচ্ছে যে অভিযোগে দেওয়া হয়েছে, বিচার এখনো পর্যন্ত সত্য প্রমাণিত হয় নাই। এর চেয়ে দুঃখজনক বিষয় আর কি হতে পারে যে কয়েকদিন আগেই আমরা দেখলাম আমাদের প্রাণপ্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম ভাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই একই ট্রাইব্যুনালে তিনি বেকসুর খালাস পেয়েছেন। মিলাতে হবে তো এগুলো জাতির সামনে আসতে হবে যে যাদেরকে হত্যা করা হলো, যাদের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে, একেবারে সেই জামাত ইসলামের নেতা থেকে শুরু করে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে আরও অনেক নেতাকে কিন্তু এইভাবে রায় দেওয়া হয়েছে। তো এগুলো এখন মিলাতে হবে, এখন এগুলো নিয়ে কথা বলতে হবে। এখন কথা শুধু জামাত ইসলামী কেন বলবে? ইনসাফ যদি আপনি চান, এই বিচার যদি আপনি চান, তাহলে তো এটা সকল বোদ্ধাকেই কথা বলার মানে দাবি রাখে। আমি বিশ্বাস করি যে সেটা ঘটবে বাংলাদেশে। যত অন্যায় হয়েছে সব কিছুর কথা মানুষ বলবে, অন্যায় হিসেবেই বলবে ইনশাআল্লাহ। তো আপনি বলছেন যে আসলে এই যে রায়টা বাংলাদেশের আদালত দিয়েছিল বা যেগুলো ফাঁসের কার্যকর হয়েছে সেটা কি আদালতের রায় সঠিক ছিল না? এখন তো সেটা দিবালোকের মতো সত্য ঘটনা যে আদালত এক পেশে, সাক্ষীদের কোনো বালাই ছিল না এখানে, বিবাদী পক্ষ যারা তাদের কোনো স্কোপ দেওয়া হয়নি, স্পেস দেওয়া হয় নাই, এমনকি স্বয়ং আসামিকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। এটা তো দিবালোকের মতো সত্য। তো বাংলাদেশ জামাত ইসলামীর আমির একাধিকবার আসলে 1947 থেকে 2024 পর্যন্ত আসলে যেই ঘটনা ঘটেছে বা বাংলাদেশের প্রেক্ষাপটে যা হয়েছে ওটির জন্য বলেছেন যে একাধিকবার যে আমরা আসলে যদি কেউ আমাদের আচরণে কষ্ট পেয়ে থাকেন, ব্যথা পেয়ে থাকেন, তাহলে আমরা আসলে এটা জন্য ক্ষমা চাচ্ছি। তার মানে এর মাধ্যমে কি আপনারা 71-এ যে আপনারা বাংলাদেশকে চান নাই বা বাংলাদেশ বিরোধী ছিলেন সেটাকে প্রমাণিত হয়? না, এটা হচ্ছে যে আমাদের দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকে তাহলে তো সেটা তো অবশ্যই ক্ষমা চাইতে হবে, এবং এটা তো আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করবেন না যদি বান্দার সাথে সম্পর্কিত থাকে। তো সুতরাং এটা তো স্বাভাবিক একটা বিষয় যে মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। জামাতের আমির তো সেটাই করেছেন, আমিরে জামাত। তো আমি বলবো যে এটার সাথে
মানে অতিরিক্ত অতিরঞ্জিত কিছু বলার দরকার নাই। তো আমরা আসলে এই যে ৭১-৭১ উপর আসে বর্তমানে প্রেক্ষাপটে যে নির্বাচনী ভাবনা নিয়ে জামাত ইসলাম আসলে নির্বাচন নিয়ে ওইভাবে নির্ধারিত কোনো ডেট বা নির্বাচনের সংস্কার এই জিনিসগুলো আগে চায়। অলরেডি ২৯৬টা আসনে প্রাথমিকভাবে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে, আপনিও তাদের মধ্যে একজন। তো একদিকে হচ্ছে আপনারা চান যে সংস্কার নির্বাচন একটু হোক, কিন্তু আবার প্রার্থীও আপনারা ঘোষণা করে ফেলেছেন, এটার আসলে রহস্য কি? আসলে দেখুন যে জামাত একটি নির্বাচনমুখী দল, এখানে আলাদা করে ২০২৬ সালে একটা ইলেকশন হবে কি ২৭ সালে হবে, সেই ইলেকশনের জন্য জামাত স্পেসিফিকভাবে প্রার্থিতা ঘোষণা করছে এরকম করে তো দেখার দরকার নাই। জামাতের রেগুলার কার্যক্রমের অংশ হিসেবে নির্বাচন বিভাগ আছে, তারা সারা বছরব্যাপী কাজ করে বিভিন্ন, অর্থাৎ কয়েকটা স্টেপে যে বাংলাদেশে নির্বাচন হয়, যেমন ইউনিয়ন পরিষদ আছে, পৌরসভা আছে, সিটি কর্পোরেশন আছে এবং জাতীয় ইলেকশন আছে, আর মাঝখানে আরেকটা আছে উপজেলা, জেলা উপজেলা পরিষদ। তো এই সবগুলো ইলেকশনের জন্যই জামাতের ধারাবাহিক প্রস্তুতি থাকে। আমি আবারও বলছি যে নির্বাচন বিভাগ এটা সারা বছরব্যাপী করে থাকে। এখন এখানে যেহেতু নির্বাচনের মৌসুম, এখন এই সময়ে এটা হাইলাইট হচ্ছে, কিন্তু এর অর্থ এই নয় যে জামাত আলাদা করে এই সময়ে বিশেষ উদ্যোগ নিয়েছে। এটা ক্লিয়ার করছি আমি আগে আপনাকে। আর সেকেন্ড হচ্ছে যে নির্বাচনের জন্য জামাতের মূল বক্তব্য হচ্ছে আগে লেভেল প্লেইং ফিল্ড লাগবে। এ ব্যাপারে মূল আলোচনা চলে এসেছে সবার পক্ষ থেকে, সংস্কার, বেশ কিছু টপিকে সংস্কার লাগবে। যদি এগুলো না করা হয় তাহলে আলটিমেটলি ইলেকশনের যে কালচার বাংলাদেশে আবহমান কাল থেকে চলছে, এখানে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন সহ নানাবিধ দুর্বৃত্তায়ন, এগুলো তো থামানো যাচ্ছে না। এটা থামানো নিশ্চিত করতে পারলে যদি ইলেকশন দেওয়া হয়, সেই ইলেকশন কার্যকরী ইলেকশন হবে। আর সেই ইলেকশনের জন্য জামাত ইসলামের মতো এরকম একটি রাজনৈতিক দল, শক্তি, তাদের প্রস্তুতি সবসময় রেখেছে। এই সামনে যে কোনো সিচুয়েশনের জন্য তারা প্রস্তুত। আপনারা আসলে বলছেন যে মানে নির্বাচনী কার্যক্রমের অংশ হিসাবে সকল আসনে আপনারা অলরেডি প্রার্থী দিয়েছেন ২৯৬টা আসনে। এর মধ্যে আবার আপনারা ইসলামী দলগুলোকে ঐক্যমতের ভিত্তিতে বা একটা ব্লাড মানে বক্সে যাতে ভোট হয় সেটার জন্য কাজ করছেন। তো এইটা আসলে প্রার্থীও ঘোষণা করে ফেললেন, তারপরে আপনারা প্রচারণা চালাচ্ছেন, কোনো কারণে ওই যেই দলগুলো যদি আপনারা এক হন সেক্ষেত্রে আপনাদের স্ট্র্যাটেজি কী হবে? না, জামাত কিন্তু প্রার্থিতা একেবারে ফাইনালি চূড়ান্তভাবে ঘোষণা করেছে বিষয়টা এরকম বলেনি। জামাত বলেছে যে প্রার্থী হিসেবে কিছু লোককে কাজ করার জন্য বলেছে, এলাকায় সম্ভাব্য প্রার্থী বলেছে জামাত। সুতরাং ইলেকশনের ফাইনাল সময় যখন চলে আসবে, তফসিল আসবে বা সেই সময়কার ঘন্টাগুলো বাজবে, সেই সময় জামাত সিদ্ধান্ত নেবে কতগুলো আসন ইলেকশন করবে। তার দলের সক্ষমতা, সামগ্রিক সিচুয়েশন, এসব কিছুর ভিত্তিতেই তো সিদ্ধান্ত নিতে হবে। সেকেন্ড হচ্ছে যে আপনি বলেছেন যে ইসলামিক ঘরানার যত দল আছে, রাজনৈতিক দল আছে, তাদের সবার সাথে একটা এলাই হওয়া, এটা কিন্তু জামাত ইসলামীর এই ২০২৬ সালে বা সামনের ইলেকশনকে কেন্দ্র করেই হচ্ছে, বিষয়টা এরকম না। জামাত দীর্ঘদিন ধরেই এই আন্দোলন করে আসছে যে আমরা যদি ইসলামপন্থীরা সবাই একটা প্ল্যাটফর্মে আসতে পারি, একটা আওতায়, মানে একটা অ্যালায়েন্সে আসতে পারি, তাহলে আমরা বাংলাদেশের তথাকথিত যত রাজনৈতিক দল আছে তাদের সবার এগেনস্ট একটা ভালো শক্তি হিসেবে কাজ করতে পারবে। তো এখন এটার সম্ভাবনাটা বেশি করে দেখা দিয়েছে বলেই এখন আলোচনাটা বেশি সামনে এসেছে। তো আপনি ধরেন আপনাকে শেরপুর ১ থেকে জামাত প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছেন। আমি এটার পরিসংখ্যান দেখলাম, যে পরিসংখ্যানে আসলে এখন পর্যন্ত ৬ বার আওয়ামী লীগ, ৩ বার জাতীয় পার্টি এবং ২৪-এর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এখানে পাশ করেছে। জামাতের আসলে আগে পরে ওইখানকার ওইভাবে অবস্থান নাই এমপি হিসাবে তাদের নির্বাচিত হওয়ার। এমন পরিস্থিতি আসলে আপনি ওই আসনে নিজেকে কি পরিমাণ যোগ্য বা ক্যাপাবল লোক মনে করছেন যে ওইখান থেকে আপনি ভালো রেজাল্ট করা সম্ভব? আচ্ছা, আমাদের যে শেরপুর ১ আসনটি আপনি হয়তো জানেন যে এখানে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল, সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ আলহাজ কামারুজ্জামান, তিনি ইলেকশন করেছেন। ৫ বার তিনি ইলেকশন করেছেন। বিশেষ করে আমি লাস্ট ২টি বা ৩টি ইলেকশনের কথা আপনাকে উল্লেখ করব, ২০০১ এবং ২০০৮ বিশেষভাবে। এখানে এত বেশি ভোট আমরা পেয়েছি কল্পনাতীত। কিন্তু পাশাপাশি আরও একটি বিষয় ঘটে গেছে এখানে। এখানে ব্যাপক ভোট কারচুপি, বিশেষ করে সিল মেরে নেওয়া, কেন্দ্র দখল করা, ভোট বাক্স সরিয়ে ফেলা, এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে। এমনকি ভোটের ফলাফল ডিসি অফিসে এসেও চেঞ্জ করা হয়েছে, এই নজিরগুলোও কিন্তু আলোচনায় এসেছে, আপনারা দেখেছেন।
তো সেই দিক থেকে শেরপুরের মানুষ সবসময় জামাত ইসলামের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন জুগিয়েছে, সহযোগিতা, তারা ভোট দিয়েছেন। তো সেই বিষয়টিকে সামনে রাখলে তো অবশ্যই আমরা বলতে পারি যে জামাত ইসলামের জন্য এটি খুবই সম্ভাবনাময় একটি আসন। তো আমি দল হিসেবে জামাত ইসলামী যে স্ট্র্যাটেজিতে, যে কালচার মেনটেন করে এখন পর্যন্ত চলছে, আমি বলবো যে এই স্ট্র্যাটেজি যদি অব্যাহত থাকে এবং আগামী প্রজন্ম যেটা আছে তাদের যে চিন্তাধারা, ইতোমধ্যে সংগঠন সেটাকে তাদের দলীয় চিন্তাধারার সাথে অ্যাড করার জন্য উদ্যোগ নিয়েছে, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির জন্য জামাত ইসলামী শেরপুর এক আসনে খুবই প্রাসঙ্গিক হবে, এটা মানুষ মনে করে বলেই আমি বিশ্বাস করি। আরও সময় আছে, আমরা বিশ্বাস করি যে মানুষের কথা আমরা শুনছি, তাদের পরামর্শের ভিত্তিতে আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি তাহলে এখানে অবশ্যই আমরা উঠে আসতে পারবো ইনশাআল্লাহ। এটা আসলে আপনি যেটা বলছিলেন যে আসলে একটা ওখানে কারচুপি প্লাস সিল মারা সবকিছুই হয়েছে, তো 2008 সালে ধরেন এরকম ঘটনা ঘটতে পারে। 2001 সালে তো এক সালেও চার দলীয় জোট ক্ষমতা এসেছে, ওই সময় তো এখানে জিতেছে বলো আওয়ামী লীগ। না, সেম ঘটনা ঘটেছে সেখানে। তো সরকার তো গঠন করলো ওই সময় 4 দলীয় জোট, এবং চার দলীয় জোট বিএনপির সাথে। গঠন করেছে, কিন্তু দখলদারিত্ব তো আওয়ামী লীগ করেছে। এটা কি আওয়ামী লীগের আধিপত্য অনেক বেশি? আধিপত্য বলবো যে এখানে তাদের সন্ত্রাসী কার্যক্রমটা তারা পাকাপোক্ত করতে পেরেছিল। আপনি আসলে তরুণ যতগুলো জামাত ইসলামের প্রার্থী আছে তাদের মধ্যে আপনি একজন অন্যতম। ওইখানে যে নির্বাচনী প্রচারণা, এই প্রচারণা আসলে আপনার বার্তা কি? আপনি যদি এমপি হন কি করতে চান আপনার এই শেরপুর একের জন্য? আমি বিশেষ করে একটি বিষয়কে গুরুত্ব দিচ্ছি, আমার নিজস্ব কোনো বার্তার চেয়েও আমি তরুণ প্রজন্মের কথা শোনার চেষ্টা করছি। তারা দেশটাকে নিয়ে, বিশেষ করে শেরপুরকে নিয়ে কিভাবে চিন্তা করে। আমি এমপি হব কিনা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যদি আমার একজন তরুণ প্রজন্ম কাউকে যদি এমপি করা হয় তাহলে সে কিভাবে শেরপুরটাকে নিয়ে গিয়ে যাবে, এই ভাবনাটা তাদের কাছ থেকে শোনার চেষ্টা করছে এবং তার আলোকে আমরা আমাদের অগ্রাধিকার টার্গেট করছি। বিশেষ করে এখানে শিক্ষা, এখানে স্বাস্থ্য, এখানে যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে বলবো যে এখানে কৃষি ব্যবস্থার একেবারেই নাজুক অবস্থা, সেই জায়গাগুলোকে উত্তরণ করার জন্য বা পুরোপুরি ঢেলে সাজানোর জন্য আমরা চিন্তা ভাবনা করছি বা আমরা আমাদের অগ্রাধিকার সাজাচ্ছি। এই আসনটার আসলে আপনি মানে আপনার যে প্ল্যান যেটা বললেন যেভাবে করছেন, এর মধ্যে কৃষি নির্ভরতা কেমন আপনার এই আসনের? ম্যাক্সিমাম আমাদের এখানে 80% জমি কৃষি, বিশেষ করে যেগুলো মৌলিক ধান, পাট, এগুলো যেগুলো হয় আর কি, আমাদের এর বাইরে শস্য আছে, অন্যান্য সবজি আছে, এইগুলো খুব বেশি আধুনিকায়ন বা চাষাবাদের পাশাপাশি এগুলো প্রসেসিংয়ের জন্য যে আধুনিক ব্যবস্থাপনা সেগুলো নাই। আমি সেগুলোকে বিশেষ করে প্রায়োরিটি দেওয়া দরকার বলে আমাদের দলীয় ফোরামেও আলোচনা হয়েছে। এবার আসে ঐক্যমত্য কমিশন, যেটা বলছিলাম যে আসলে এই দীর্ঘ আওয়ামী লীগের শাসনের পরে, জুলাই আন্দোলন পরে, বিভিন্ন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে তারা অনেকগুলো কমিশন গঠন করেছে। এই কমিশন ইতিমধ্যে আলাপ আলোচনা চলছে। ওইখানে আসলে সংবিধান সংস্কারের বিষয়ে অনেকগুলো বিষয়ে একমত, আবার অনেকগুলো বিষয়ে বিএনপি এবং জামাতের মধ্যে বিশেষ করে বেশি পার্থক্য। এর মধ্যে অন্যতম একটা বিষয় হলো কেয়ারটেকার গভর্নমেন্টের উদ্ভাবক আপনারা, বিভিন্নভাবে আপনারা সেটা বলেন যে আপনাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম সাহেব এই ফর্মুলা দিয়েছেন। আমরা বলি না, এটা মিডিয়া বলে। তো সেক্ষেত্রে এখন আসলে এই কেয়ারটেকার গভর্নমেন্টকে বাদ দিয়ে নতুন করে পিআর পদ্ধতি, এইটাকে আপনারা কেন আবার করছেন? যে কেয়ারটেকার সরকার পদ্ধতি বাদ দিতে বলা হয় নাই, কেয়ারটেকার পদ্ধতি থাকবে, বরঞ্চ সেটার সংস্কার আরো প্রয়োজন আছে, সেগুলো সংগঠনের পক্ষ থেকে বা সংস্কার কমিশনের প্রস্তাবের এগেনস্টে সংগঠন সেটাকে মানে সহজ মত পোষণ বা নতুন পদ্ধতির কি বলে নতুন কোনো পয়েন্ট যোগ করা, এগুলো বিষয় নিয়ে কথা বলেছে। এখন আলোচনা হচ্ছে যে পিআর পদ্ধতি, আসলে পিআর পদ্ধতির খুব একটা দরকার আমি প্রাথমিকভাবে মনে করি না, কারণ বাংলাদেশের এক্সিস্টিং সিচুয়েশন যদি ভালো হতো তাহলে পিআরের প্রয়োজন ছিল না। এখানে যদি দুর্বৃত্তায়ন না থাকতো, এখানে যদি কালো টাকার বাণিজ্য ভোটের সময় না হতো, এই বিষয়গুলো যদি না থাকতো তাহলে পিআরের প্রস্তাব দেওয়াই লাগতো না। এখানে পিআর প্রস্তাব মূল ইস্যুটাই হচ্ছে যে এই অর্থনৈতিক দুর্বৃত্তায়নটা রুখে দেওয়া। বিশেষ করে একজন ব্যক্তি এমপি হচ্ছেন, তিনি দেখা যাচ্ছে যে তার ব্যক্তিগত সম্পত্তি কয়েকশো গুণ বেড়ে যাচ্ছে, এরকম একটি লোভনীয় ব্যাপার দেখে এমপি হওয়ার টার্গেট করছে। ব্যবসায়ীরা চলে আসছে আস্তে আস্তে রাজনীতিতে এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য। তো সেই জায়গাগুলো রোধ করার ওয়ে কি হতে পারে? আমরা বলেছি যে এটাকে যদি এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে আসা যায়, সরাসরি প্রার্থী ওখানে গিয়ে এই পয়েন্টে আন্দোলনে লিপ্ত হবে না, সংগঠন তার
দলের মনোনয়ন দেবে যে কাকে কাকে এমপি করা হবে। তো এই বিষয়টাকে সামনে রাখলে আমরা মনে করি যে এরকম মৌলিক যে ক্রাইসিসগুলো আছে এই দেশ থেকে সেগুলো সরানো সম্ভব হবে ইনশাআল্লাহ। ওইটা আপনি মনে করছেন যে সরানো সম্ভব হবে, কিন্তু ধরেন আপনাদের দলের মধ্যেই আপনি এমপি হলেন, মানে স্থানীয় ভোটে যদি আপনি এমপি হন, বাট গাইবান্ধার একটা লোক তার এমপি হওয়ার কোনো পসিবিলিটি নাই বা হয় নাই, আপনি অনেক ভোট পেয়েছেন কিন্তু আলটিমেটলি সে এমপি হয়েছে, এটা ওই সময় আপনার জন্য কেমন হবে? আপনি কিভাবে নেবেন সেটাকে? দল সিদ্ধান্ত নেবে যা, তার ব্যাপারে আমাদের তো কোনো আপত্তি থাকবে না। আমাদের সংগঠনের শুরা আছে, সেই ফোরামে আলোচনা করে একটা সিদ্ধান্ত হবে। এখন পর্যন্ত জামাতের শুরার সিদ্ধান্ত মানেনি জামাতের কোনো কর্মী রুকন, এরকম তো ঘটনা নজিরবিহীন। সুতরাং এটা নিয়ে আমরা ভাবছি না, এটা নিয়ে আমাদের কোনো টেনশনই নাই, বা আমরা মনে করি না যে আমি কি বলে নির্বাচিত হওয়ার মতো ভোট পেয়েছি, আমাকে এমপি ঘোষণা করা হয় নাই, দলীয় ফোরামে আমার তালিকা নাম দেওয়া হয়নি। এটা তো আমি আরও বেঁচে যাওয়ার মতো। দায় দায়িত্ব থেকে জামাতের সিস্টেম হচ্ছে যে যত কম নিজেকে মানে কি বলে সম্পৃক্ত করা যায় ততই মঙ্গল, এটা আমাদের চিন্তা। সুতরাং এটা নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না কখনো ইনশাআল্লাহ। এইটা বললেন যে মজলিসে শুরার ডিসিশন থেকে আসলে কেউ বের হয় না, বা ওই ডিসিশনকে সবাই মেনে নেয়। আপনাদের দিক থেকে শিবিরের যেরকম কয়েকজন আসলে এখান থেকে চলে গেছে, জামাতের কিন্তু একটা সময় একটা পর্যায়ে যারা এখন একটা বড় পার্টি আসলে ওন করেছে, আমার বাংলাদেশ পার্টি, একটা জামাতের বিশাল একটা অংশ ওখানে গিয়েছে। এটা বিশাল আসলে বিশাল অংশ গিয়েছে এরকম নয়, জামাতের কিছু মানে কি বলে, এটা কি আসলে আপনাদের বি টিম হিসাবে এখানে গিয়েছে, তারা নতুন একটা দল গঠন করেছে, নাকি আসলে তারা জামাতের কার্যক্রম, জামাতের যেই পথ চলা, এটাকে তারা পছন্দ করছে না সেই জন্য হয়েছে সেটা? হতে পারে তারা পছন্দ করছে না জামাতের বি টিম হিসেবে যাওয়ার, তো কেন করবে জামাত? এটা আলাদা একটা দল করার কি প্রয়োজন? জামাত তো নিজেদের রাজনৈতিক মতাদর্শ নিয়ে হ্যাপি। এবার আসি সর্বশেষ, আমরা আসলে আপনারা 19শে জুলাই 7টি দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে আসলে জাতীয় সমাবেশ করার একটা সিদ্ধান্ত নিয়েছেন। এই যে এই মুহূর্তে এসে আসলে এই দাবিগুলো, 7টি দাবি এখানে দেয়া, আন্দোলন করা, মানে এই সম্মিলিতভাবে একটি সরকার আপনারা দিয়েছেন, সরকার এক ধরনের চাপে পড়বে, এমন পরিস্থিতিতে আসলে এরকম বড় আন্দোলনের ডাক আপনারা কেন দিলেন? আন্দোলনের ডক আলাদা করে দেওয়া হয়েছে, বিষয়টা এরকম নয়। আমাদের কথাগুলো জাতির কাছে মানে পৌঁছে দেওয়া দরকার, বারবার পৌঁছে দেওয়া দরকার, জাতি যেন ভুলে না যায়। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা একটা কর্মসূচি দিয়েছি। এটাতে মানে এর চেয়ে বেশি করে বলার কিছু নাই আমি মনে করি। এখান থেকে আসলে জাতিকে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন? আমাদের অবস্থানটা যে স্পষ্ট, আমরা যে অবস্থানে আছি সেখান থেকে আমাদের যে নড়ার সুযোগ নাই, এই বিষয়টা জাতিকে জানানো দরকার। নড়ার সুযোগ মানে কি নির্বাচন থেকে নড়ার সুযোগ নেই, নাকি দেশ গঠনে? না, এখানে দাবিগুলো তো আপনি বলেছেন যে কয়টা দাবি, সেই দাবিগুলোর মধ্যে তো নির্বাচন থেকে নড়ার সুযোগ নেই এরকম কোনো আলোচনা নাই। সংস্কার, বিচার, জুলাই সনদ সহ এরকম মৌলিক লেভেল প্লেইং ফিল্ড, এরকম মৌলিক জায়গাগুলো ঠিক না করে নির্বাচন দিলে নির্বাচনটা ব্যাহত হবে, এই হলো মূল বক্তব্য এখানকার। তারপর আপনারা চাচ্ছেন যে জুলাই আন্দোলনটা আসলে যেই উদ্দেশ্য হয়েছিল একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার, এই আন্দোলন অ্যাডভান্স বাংলাদেশ গড়ার, এজন্য বলা হয়েছে বাংলাদেশ 2.0। 2.0 জি, ওই আন্দোলনকে, মানে ওইটাকে বাস্তবায়ন করার একটা পথ হিসেবে 19শে জুলাইয়ের সমাবেশ। হ্যাঁ, আমাদের সমাবেশটাকে একটা সামগ্রিক সমাবেশ কিন্তু আমরা চিন্তা করছি, সকল রাজনৈতিক দল মত সবাইকে কিন্তু এখানে ইনভাইট করা হচ্ছে। আপনি আসলে সর্বশেষ আমরা আসি যে শেরপুর একের হলেও আপনি আসলে জাতীয় রাজনীতি করেন। শেরপুর এক এবং সারা বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে, বিশেষ করে আপনাদের কর্মীদের উদ্দেশ্যে কি মেসেজ আপনার আছে, যে মেসেজটা আপনি দিতে চান? শেরপুর এক হচ্ছে আমাদের একটা হৃদয় রক্তক্ষরণের এলাকা। আমাদের হৃদয় এত বেশি রক্তক্ষরণ হয়েছে, এখানে শহীদ কামারুজ্জামানকে হত্যা করা হয়েছে বিনা বিচারে এবং অন্যায়ভাবে, তাকে কোনো সুযোগ দেওয়া হয়নি আত্মপক্ষ সমর্থনের। তার বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছিলেন তাদের ব্যাপারে বহু ঘটনা এগুলো মিডিয়ায় এসেছে। তো সেই জায়গাটাকে আমাদের ওন করতে হবে। আমরা মনে করি যে শহীদ কামারুজ্জামান শেরপুরের জন্য ভেবেছেন, তিনি কাজ করেছেন দীর্ঘ সময় ধরে, শেরপুরের মাটি এবং মানুষের জন্য তিনি চেষ্টা করেছেন। জামাত ইসলামী এখন মনে করছে যে শহীদ কামারুজ্জামান যেমনটি চেষ্টা করেছেন, তৎপর থেকেছেন, সেই তৎপরতাটার ধারাবাহিকতাটা নিশ্চিত করা দরকার। এই জন্য আমাদেরকে এখন প্রার্থী করা হয়েছে সেখানে। পাশাপাশি জামাত ইসলামীর এখানে সাংগঠনিক ভিত্তি আছে, জনগণের সাথে মানুষ সংগঠনের সম্পৃক্ততা রয়েছে। এই দুটো বিষয়কে সামনে রেখে আমরা ফিল করি শেরপুরের মানুষের জন্য সবচেয়ে বেশি কষ্টের যে বিষয়,
সেটি হচ্ছে যে এটি একটি পিছিয়ে পড়া জেলা, পিছিয়ে পড়া জনপদ। এখান থেকে রিভাইভ করা বা কামব্যাক করার একটা উদ্যোগ নেওয়া, এটি একটি রাজনৈতিক দল হিসেবে, যে কোনো সচেতন নাগরিক হিসেবে কর্তব্য জামাত ইসলামী ফিল করছে শেরপুর 1 আসনে সেরকম করে চেষ্টা চালানো। এবং আমরা বিশ্বাস করি যে মানুষের চিন্তাধারাকে আমরা যেহেতু অন করতে পারছি এবং আমরা যেহেতু মূল বক্তব্যটা ক্লিয়ার করেছি, এই দুটোর সম্মিলন ঘটিয়ে আমরা শেরপুর 1 আসনে মানুষের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। একটু সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হলো যে এই যে দীর্ঘ 17 বছর রাজপথের আন্দোলনে ছিলেন, শিবিরের দায়িত্ব ছিলেন, জামাত ইসলামের দায়িত্ব পালন করছেন, আপনার বিরুদ্ধে আসলে কি পরিমাণ মামলা এ পর্যন্ত হয়েছে? কতদিন আপনি রিমান্ডে ছিলেন? জেলে আপনি কতদিন আপনার সময় কেটেছে? আচ্ছা, আমার বিরুদ্ধে 70-এর কাছাকাছি মামলা হয়েছে এবং আমরা এখানে প্রায় রিমান্ড সংখ্যা 30 দিনের উপরে হবে আর কি। মোট সংখ্যাটা আমি এই মুহূর্তে এক্স্যাক্টলি বলতে পারছি না। আর এখানে আমরা মোট 5 বার গ্রেপ্তার হয়েছি। 17 বছরে? জি। আপনার মূল্যবান সময় থেকে এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বাণিজ্য প্রতিদিনকেও ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করে নিয়ে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বাণিজ্য প্রতিদিনের যে বিশেষ আয়োজন আগামী রাজনীতি থেকে বিদায় নিচ্ছি। আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং শেরপুর ফোরামের চেয়ারম্যান, একই সাথে বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর 1 আসনের সম্ভাব্য এমপি প্রার্থী জনাব হাফেজ রাশেদুল ইসলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা দেখছেন এবং দেখবেন সবার জন্য শুভকামনা নিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।